দেশের অভ্যন্তরে যে সমস্ত মানুষ সচেতন রয়েছেন এবং যারা সচেতন চিন্তা ভাবনা করেন এবং রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে যারা ভাবেন, তাদের কাছে বর্তমান সময়ের এই দীর্ঘ 17 বছর পরে যে প্রাণ চাঞ্চল্যে ভরপুর একটি সংসদ বর্তমান সময়ে আমাদের এখানে অধিবেশন চলছে বাংলাদেশের অভ্যন্তরে, বাংলাদেশের রাজনীতির মাঠের মধ্যে তার একটি উত্তাপ বা পরিত্তাপ রয়েছে। তো সর্বোপরি সংসদ ভবনের প্রধান কাজ হচ্ছে, আমরা যদি একটু চিন্তা করি, সেখানে মূলত যারা মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন, যারা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে পার্লামেন্টেরিয়ান হিসাবে অর্থাৎ জনপ্রতিনিধি হিসাবে এমপি হিসাবে যারা ইলেক্টেড হয়ে যারা সংসদে গিয়েছেন, তাদের দিকে যারা সচেতন মানুষ রয়েছে, যে সমস্ত মানুষজন রাষ্ট্র নিয়ে চিন্তা করে, যে সমস্ত মানুষজন রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে, যে সমস্ত মানুষজন ভাবে যে রাষ্ট্রের ক্রাইসিসটুকু কি আসতে পারে বা রাষ্ট্রের ভালো দিকগুলো কি কি এই সরকার করছে, সেই সমস্ত বিষয় নিয়ে যারা ভাবতে চান বা ভাবেন, তাদের কাছে বর্তমানে বাংলাদেশের যে সংসদ ভবনের যে অধিবেশন চলছে সেটি অনেকটা খুব জমজমাট কোনো একটি মুভি সিনের মতো, সিন বলা চলবে না, একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমায় বলেন কিংবা ইংরেজি সিনেমায় বলেন, যেটাই বলতে পারেন। অর্থাৎ দর্শক হিসেবে যারা সচেতন নাগরিক, তারা বেশ অধীর আগ্রহ নিয়ে সংসদটি অবলোকন করতে চায়, দেখতে চায় কোন ধরনের বাকবিতনটা এখানে হচ্ছে, কোন ধরনের সলাপ পরামর্শ এখানে হচ্ছে, কোন ধরনের আলোচনা সমালোচনা ওইখানে সংগঠিত হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে। কারণ আমরা জানি যে একটি রাষ্ট্রের সবচেয়ে সুন্দর সফলতাটুকু নিশ্চিত যদি করা টার্গেট কোনো সরকার নেই, যে আমার রাষ্ট্রের অভ্যন্তরের সবচেয়ে ভালো ভালো জনকল্যাণমূলক কাজগুলো আমি করতে চাই, তাহলে অবভিয়াসলি একটি রাষ্ট্রের অভ্যন্তরের ভালো একটি সরকারি দলের পাশাপাশি ভালো একটি বিরোধী দলেও থাকতে হবে, যে বিরোধী দলের সরকারি কার্যক্রম সম্পর্কে যেরকম ধারণা থাকতে হবে, পাশাপাশি কোন ধরনের সমালোচনাটুকু করা উচিত, কোন ধরনের সমালোচনা করলে সেটি জনকল্যাণমুখী একটি সমালোচনা হবে, জনগণের ভালো হবে, সেই বিষয়গুলো সম্পর্কে বেশ সচেতন একটি বিরোধী দল একটি রাষ্ট্রের জন্য খুবই অনস্বীকার্য। তো বাংলাদেশের বর্তমানে যে সংসদ চলছে, যে সংসদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সংসদের অধিবেশন চলছে, সেখানে এই বিগত স্টার্টিং থেকে আমি যদি বলি, সংসদ ভবন শুরু হওয়ার সংসদীয় যে অধিবেশন শুরু হওয়ার পর থেকেই যে বিষয়টি সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে, মানুষের মনের মধ্যে উদ্ভাসিত হয়েছে বা ভেসেছে, সেটি হচ্ছে সংবিধান, সংবিধান। অর্থাৎ সংবিধানের অমুক নম্বর অনুচ্ছেদ, তমুক নম্বর অনুচ্ছেদ, সংবিধানের অমুকের পরিবর্তন চাই, তমুকের পরিবর্তন চাই না, সংস্কার চাই, এই ধরনের একটি বিষয়ের মধ্য দিয়ে বাংলাদেশের যে দীর্ঘ 17 বছর পরে যে সংসদ অধিবেশন শুরু হয়েছে, সেটির মধ্যে এই বিষয়টিকে আমি প্রায় আমার কাছে মনে হয়েছে এটি বেশ প্রায়োরিটি পেয়েছে। অর্থাৎ জনগণের কানের কাছে বেজেছে যে শব্দটি, সেটি হচ্ছে সংস্কার, সংবিধান, জুলাই সনদ ইত্যাদি। এখানে নাগরিক হিসেবে আমাদের ভাবনাও করা উচিত যে অবভিয়াসলি ওই সমস্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। সংবিধান যদি সুন্দর এবং সংবিধান যদি স্পষ্ট না হয়, তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার সাথে অন্যায় করার অসংখ্য সুযোগ থেকে যায় ক্ষমতাসীনদের। পাশাপাশি সংবিধানকে যদি সুসংগঠিতভাবে জনকল্যাণমুখী না করা যায়, তাহলে জনগণের কল্যাণ সাধারণত ওই সংবিধানের মাধ্যমে বা ওই রাষ্ট্রের মাধ্যমে সাধিত হয় না। আবার একই সাথে আপনি যদি দেখেন যে জুলাই সনদের কথা, ইটস টু মাচ ইম্পর্টেন্ট ফর দ্য যারা বাংলাদেশের বিগত সময়ের মুক্তি চেয়ে ফিরেছে, যারা ভেবেছে যে আওয়ামী ফেসিবাদের এই সময় থেকে বাংলাদেশের মানুষের মুক্তি হওয়া উচিত, তাদের কাছে এই জুলাই সনদ বা জুলাই অভ্যুত্থান খুবই গুরুত্বপূর্ণ। শুধু নট অনলি দিস পার্সন, ওই পার্সনগুলোর জন্য না, বাংলাদেশের আপামর যারা মুক্তিকামী যারা ছিল, যারা ফেসিবাদের করাল গ্রাস থেকে মুক্ত হতে চাইতো, তাদের কাছে এই জুলাই খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং জুলাই সনদ বাস্তবায়িত হোক, সেটা আমিও চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই পার্লামেন্টের প্রধান কাজ কি? আমরা যদি কোয়েশ্চেন করি, পার্লামেন্টের প্রধানতম কাজ হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরের ওই সময় এবং সিচুয়েশন অনুযায়ী, সামাজিক পরিস্থিতি অনুযায়ী রাষ্ট্রের যে বিষয়টুকু প্রয়োজন, সেই বিষয়টুকু নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে এবং একটা পর্যায়ে রাষ্ট্রের জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য কোনো একটি সিদ্ধান্তে উপনীত হবে। আমরা যদি চিন্তা করি যে পার্লামেন্টের প্রধানতম কাজই হচ্ছে এটি।
এবং যদি আইনের কথাও বলি যে পার্লামেন্টে আইন প্রতিষ্ঠিত হয় বা আইন পুনঃস্থাপিত হয় বা আইনকে এখানে ঘষা মাজা করে জনগণের কল্যাণের জন্য পুনরায় নতুন আরেকটি ফরম্যাটে সাজানোর একটি চিন্তা ভাবনা আমরা পার্লামেন্টেরিয়ান যারা থাকে, মেম্বার অফ পার্লামেন্ট যারা থাকে, তাদেরকে আমরা করতে দেখি। কিন্তু সব কিছুর পরেও আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন, এখানের সংগঠিত প্রত্যেকটি কাজেই হওয়া উচিত জনগণের কল্যাণের জন্য এবং জনগণের কাম্যতার ভিত্তিতে, চাহিদার ভিত্তিতে। তো আমি যদি প্রশ্ন করি বর্তমান বাংলাদেশের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি, বর্তমানের এই যুদ্ধ অবস্থার পৃথিবীর মধ্যে বাংলাদেশের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা কোনটি বা প্রয়োজনীয়তা কোনটি, আপনি সেখানে সংবিধানকে পাবেন। বাট সংবিধান এখানে আমার কাছে মনে হচ্ছে প্রাইমারি কোনো একটি এলিমেন্ট না, প্রধানতম কোনো একটি এলিমেন্ট না আমি যদি ধরি। কেন? কারণ সংবিধান যে অবস্থার মধ্যে বর্তমানে রয়েছে সেটি পরিবর্তন কিংবা সংস্কার কিংবা পরিমার্জন করা ইম্পর্টেন্ট, তবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে এখন পর্যন্ত আমরা যদি দেখি, সে পাকিস্তান আমলে যে ক্রুড অয়েল রিফাইনারি স্টেশন, যেটি আমরা বর্তমানের এই আধুনিক পৃথিবীর মধ্যে আমরা যদি দেখি যে এই তেল পরিশোধনাগার, তেল রিজার্ভার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু আমি রাষ্ট্রের যে সক্ষমতা আমার রয়েছে, জ্বালানি সক্ষমতা, সেটির মধ্যে আমাদের এই প্রায় 90%-এর অধিক পরিমাণ এই ধরনের জ্বালানি আমাদেরকে বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। অর্থাৎ আমরা আমদানি নির্ভর একটি রাষ্ট্র। অর্থাৎ বিশ্ব কোনো একটি কারণে যদি আমাদের উপর কোনো ভাবেই একটা নিষেধাজ্ঞা কিংবা বন্ধ হয়ে যায়, কোনো একটি কারণে, সেটি হতে পারে যে কোনো দুর্যোগের কারণে, বাংলাদেশের মানুষের একটি এমন নাকানি চুবানি অবস্থা তৈরি হবে যে ওই যে সংসদের মধ্যে গিয়ে আপনি যে সংবিধান নিয়ে কথা বলবেন, তার জন্য যে সমস্ত লাইট, ফ্যান, এসি চালানোর দরকার বা প্রয়োজন, সেটি পাবেন না। এবং এটি সিরিয়াস ম্যাটার একটি। এটা আমি শুধু বলছি তাই না, আপনারা একটু যদি খুঁজেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থাটুকু কি। তো বাংলাদেশের যে বিষয়টি নাই সেটি হলো রিজার্ভার নাই, বাংলাদেশের অয়েল রিফাইনারি স্টেশন নাই, একটি মাত্র স্টেশন, সেটি পাকিস্তান আমলে তৈরি। বর্তমানে এই স্বাধীনতার পরবর্তীতে অত সমস্ত সরকার, গভর্নমেন্ট গেল, কিন্তু কোনোভাবেই বাংলাদেশের মানুষের চাহিদার কথা বিবেচনা করে এবং আদৌ আমি যদি বলি আদৌ এই ধরনের কোনো চিন্তা ভাবনা করা হয় নাই যে আশু ভবিষ্যৎটুকু কি হতে পারে, কোন ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা আমরা হতে পারি। এই সিচুয়েশনগুলোর কথা কখনোই কোনো সরকার আমার কাছে মনে হয়নি ভেবেছে। আর যদি ভেবেও থাকে, সেটি জনগণের জন্য সেই সমস্যাগুলোকে পরিত্রাণ বা উত্তরণের জন্য যে কাজগুলো করার দরকার, অর্থাৎ একটি রিফাইনারি স্টেশন আরও 2টি বানানো যেতে পারে, তারপরে হচ্ছে আপনার অয়েল রিজার্ভার আমি বানাতেই পারি। আমার অজস্র অসংখ্য ধরনের আমার ব্যয় এই রাষ্ট্রের মধ্যে রয়েছে। আমি 6 মাসের জন্য যে আমার প্রয়োজন একটি রাষ্ট্রের, সেটি তৈরি করা যায় কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা চিন্তা করেছি কিনা, সেটি আমার কাছে মনে হচ্ছে করা হয়নি। তো এই বিষয়টি বর্তমান সময়ের বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চারিদিকে হাহাকার, যদিও বা এইটি নিশ্চিত আপনি স্বীকার করতে না চাইলে আপনার প্রতি আমি উষ্মা প্রকাশ করব, ক্রোধ প্রকাশ করব। তার কারণ বাংলাদেশের বর্তমানে যে জ্বালানি তেলের যে সম্ভাব্য সংকট তৈরি হয়েছে, সেটি আমরা তৈরি করেছি। কিন্তু আমি যদি রাষ্ট্রপ্রধান হিসাবে এবং রাষ্ট্রের পরিচালক হিসাবে তারেক রহমান সাহেবের কথা যদি আমরা বিবেচনা করি, তিনি সর্বদিক দিয়ে সবচেয়ে যোগ্যতম এবং এই বর্তমান সময়ের জন্য সবচেয়ে যোগ্যতম একটি শাসক। আমি এটি যদি আপনার কাছে সন্দেহ হয়, আপনি খুঁজে দেখতে পারেন। তার কারণ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে জ্বালানি তেলের পরিমাণ প্রায় 2-3 গুণ বেড়েছে, শুধুমাত্র বাংলাদেশ ছাড়া। এবং এটি সত্যিকার অর্থেই একজন ভালো দক্ষ রাষ্ট্র যে পরিচালক, ওনার গুণাবলীর জন্য এটি হয়ে থাকে এবং পাশাপাশি অন্যান্য সেক্টরগুলো এই ক্ষেত্রে ভূমিকা রাখে। যাই হোক, আমি আমার কথাতে ফিরে আসি। তো বাংলাদেশের এই তেল রিজার্ভার, তেল রিফাইনারি স্টেশন নেই, সেটি নিয়ে খুব একটি চিন্তাভাবনা আমরা বিগত সময়ে মানুষ করেছে কিংবা সরকার প্রধানরা করেছে, আমার কাছে মনে হয়নি। অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত থেকেছে, কেউ চুরি চামারি ইত্যাদি করেছে, কেউ ফেসিবাদ কায়েম করেছে, কিন্তু দেশের জনগণের জন্য যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক এই পৃথিবীতে, সেটি প্রতিস্থাপন করা হয়নি। এখনও যে বিষয়টি সংসদে চলমান, সেটি হচ্ছে সংবিধান। আমি জানি একটা সময় এদেশের মানুষ যখন এই ক্রাইসিসের মধ্য দিয়ে আরও যাবে, তখন এই সংবিধান নিয়ে এই আলোচনা মানুষজন খুব একটা ভালোভাবে নিবে না। আমার কাছে মনে হয় এখনই নিচ্ছে না, আমারই ভালো লাগছে না সংবিধান নিয়ে এত আলোচনা কি।
সংবিধান নিয়ে কোনো একটি আলোচনা অন্য আরেকটা সময় করা যাবে, অন্য আরেকটা পয়েন্টে করা যাবে, কিন্তু রাষ্ট্রের বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে এই জ্বালানি সংকট থেকে উত্তরণ হওয়া যায়। দেশের মানুষকে সামনের যে সমস্যাটা বৈশ্বিকভাবে আমরা পড়তে যাচ্ছি সেটি কিভাবে ফেস করা যায়, কিভাবে জ্বালানি তেল আরও আনা যায়, এই সমস্ত কর্মপরিকল্পনা নিয়েই সংসদের মধ্যে ম্যাক্সিমাম সময়টা আমার কাছে মনে হয় ব্যয় করা উচিত। আর না হয় বাংলাদেশের মানুষের জন্য এবং এদেশের যারা পরিচালক রয়েছে, যারা রাষ্ট্রের ক্ষমতায় এসেছে দীর্ঘ 17 বছর পরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং একই সাথে যারা বিরোধী দল হিসেবে রয়েছে, তাদের জন্য নির্ঘাত অত্যন্ত দুর্বিষহ একটি সময় আসছে এবং সাধারণ মানুষ হিসেবে আমার আর আপনার জন্য তো আসছেই। সুতরাং আমার কাছে মনে হয় আমাদের সচেতন হওয়া উচিত, নাগরিক হিসেবে আমাদের এই সমস্ত ভাবনাগুলো প্রকাশ করা উচিত, যেন কোনো একটা কারণে সরকার যদি সেই সমস্ত বিষয়ের মধ্যে নজর দিতে নাও পারে, অন্তত আমাদের এই চিন্তা ভাবনা, আমাদের এই কথাবার্তা কিংবা আমাদের এই পরিকল্পনার যে আমরা পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে যখন আমরা শেয়ার করি তখন সেটি পৌঁছাতেও পারে। সো আমাদের ভাবনাটার মধ্যে এটা রাখা উচিত এবং আমাদের এই কাঙ্ক্ষিত চাহিদাটুকু যে আমাদের রিফাইনারি স্টেশন হবে, আমাদের ক্রুড অয়েল রিজার্ভার থাকবে, আমরা 6 মাসের মতো ইজিলি কোনো রাষ্ট্রের নিকট থেকে আমদানি না করেও আমরা আমাদের রিজার্ভ তেলের মাধ্যমে আমরা চলতে পারি। আমরা যদি দেখি আমেরিকার কথা, আমরা সবাই আমেরিকা, রাশিয়া, প্রত্যেকটি রাষ্ট্রের রিজার্ভার রয়েছে, বড় বড় রিজার্ভার রয়েছে, বাংলাদেশের নেই। সো এই জায়গার মধ্যে আমাদের এই ঘাটতিটুকু এই মুহূর্তে বাংলাদেশ সরকারের এবং বিএনপি যারা ক্ষমতায় রয়েছে, বিএনপি যারা এখন নীতি নির্ধারণী রয়েছে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী তারুণের অহংকার দেশনায়ক তারেক রহমান সাহেব এই বিষয়ে অন্তত নজর দিবেন বলে আমি আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।